এখানে হচ্ছে আমাদের লেকচার 1 আজকে, ঠিক আছে? আমাদের লেকচার 1 এক আজকে অনুষ্ঠিত হবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের ফিজিক্সের ক্লাস কিন্তু আজকে, ওকে? কালকে কিন্তু আবার হচ্ছে আমাদের রসায়নের 2 নাম্বার লেকচার অনুষ্ঠিত হবে। যারা লেকচার 1 করোনি তারা কিন্তু ইউটিউবে আমরা আপলোড করে দিয়েছি, ওখান থেকে অবশ্যই করে নিবা, ওকে? আর আজকের ক্লাসটাও রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই, তোমাদের সবগুলো ক্লাসই রেকর্ডেড থাকবে। আর রেকর্ডেড হিসেবে ডেমো ক্লাসগুলো আমাদের ইউটিউবে তোমরা পেয়ে যাবা, ওকে? এবার দেখো যে প্রথমেই হচ্ছে আমি তোমার এমসিকিউ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। যেমন কালকে হচ্ছে সিকিউ অ্যানালাইসিস নিয়ে কথা বলছিলাম, আজকে এমসিকিউ অ্যানালাইসিসটা দেখাই দিয়ে তারপর তোমার হচ্ছে ক্লাস নেওয়া শুরু করে দিই। এখানে বিষয়টা হচ্ছে যে তোমার হচ্ছে মোট 7টা টাইপ আছে যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি সবগুলো আলাদা করে দিব। আমি তোমাকে সাজেশন মেক করে দিব, আমি তোমাকে সিকিউ সাজেশন দিব, আমি তোমাকে এমসিকিউ সাজেশন দিব, সব কিছু একটা একটা চ্যাপ্টার শেষ হবে। ওই চ্যাপ্টার আর জীবনে কোনোদিন দেখা লাগবে না, এরকমভাবে শেষ করবো আমরা। এখন এখানে দেখো যে তোমার এমসিকিউ আর সিকিউ দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে সাজেশন প্রোভাইড করা হবে এবং দুইটারই আলাদা আলাদাভাবে শিট দেওয়া হবে তোমাদের গ্রুপে, ঠিক আছে? সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, ওকে? এখানে দেখো যে তোমার হচ্ছে টাইপ 1 টাইপ 2 এইভাবে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? আমরা সব কিন্তু এইভাবে টাইপ অনুযায়ী কিন্তু সলভ করব। আমরা জাস্ট নিচের দিকে চলে আসি। আমাদের এখানে 7টা টাইপ, এই 7টা টাইপে বিগত 10 বছরের প্রশ্ন আসছে, ঠিক আছে? এর বাইরে থেকে আসে নাই, সুতরাং তোমার এই 7টা টাইপ করলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। এবার দেখো যে এই যে এখান থেকে আমাদের শুরু, যে ভেক্টর অধ্যায় জাতীয় সকল জাতীয় প্রশ্ন, ওকে? এবার দেখো, আর যে শিটটার বা যে স্লাইডের উপরে মানে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কোনো স্লাইড না, এটা হচ্ছে আমার নিজস্ব বই, ওকে? এটা তোমাদের পিয়াল ভাইয়ের বই, সেইটার উপরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। তোমরা 1 মাস পরে হয়তো তোমাদের হচ্ছে দোকান থেকে কিনতে পারবা, দোকানে পেয়ে যাবা বইটা, ওকে? এখন পাবা না, বাট 1 মাস পর থেকে পেয়ে যাবা। এবার এখানে একটা জিনিস দেখো যে টাইপ 1 সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয় সংক্রান্ত। এখন তুমি বলবা ভাইয়া একদম মানে প্রথম তো আজকে লেকচার, তাই না? লেকচার 1 তোমাদের এসএসসি 27-এর জন্য, এটা এসএসসি 27-এর জন্য। এখন এসএসসি 27-এর জন্য লেকচার 1 আজকে। আমরা তো কিছুই বুঝি না ভাইয়া, একেবারে মানে নতুন আমরা প্রবেশ করতেছি ইন্টারমিডিয়েট লাইফে, তাই না? সুতরাং এখানে আমি একেবারে বেসিক থেকে পড়াবো, একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। দেখো টাইপ 1 ভেক্টরের মান নির্ণয় সংক্রান্ত সূত্র বলি, ঠিক আছে? ভেক্টর কি এবং ভেক্টরের মান কি সবগুলো আমি বুঝা দিচ্ছি। দেখো যে ভেক্টরের মান, এখন ভেক্টরের মানকে কীভাবে প্রকাশ করে দেখো। সাপোজ এ একটা ভেক্টর, ওকে? এ একটা ভেক্টর। এখন এইটাকে প্রকাশ করা হয় যে দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে, অথবা প্রকাশ করা হয়, অথবা তোমাকে প্রকাশ করা হবে, দেখো দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে মান প্রকাশ করা হবে, অথবা এই লিখবে বাট একটু বোল্ড আকারে, ঠিক আছে? একটু বোল্ড আকারে লিখবে, ঠিক আছে? আরও অনেকভাবে আছে, বাট এই দুইটা ভাবে প্রচলিত বেশি, সব থেকে বেশি। সুতরাং তোমরা এই দুইটা মনে রাখবা, যে যদি বলে যে কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করো বা কোনো একটা ভেক্টরের মান বলে, তাহলে কি করতে হবে? আমাদের দুই পাশে মডুলাস দিতে হবে। যে ধরো সাপোজ বলে যে বি ভেক্টরের মান নির্ণয় করো, বা সি ভেক্টর বা ডি ভেক্টরের মান নির্ণয় করো, ডি ভেক্টরে, তাহলে কি করবো? আমরা দুই পাশে ডি লিখে দুই পাশে দুইটা মডুলাস দিয়ে দিব, ওকে? দুইটা দাগ দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের মডুলাস বলা হয়, আর এইটাই হচ্ছে আমাদের মান নির্দেশ করবে। আর যদি এইভাবে না লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডিটা একটু বোল্ড আকারে লিখবো, একটু বোল্ড আকারে, সেইটাও লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা যেভাবে, ওকে? এটা গেল ভেক্টরের মান। এখন তাহলে ভেক্টরের মান নির্ণয় কয়টা সূত্র আছে বলো তো? ভেক্টরের মান নির্ণয় 2টা সূত্র আছে, এই একটা সূত্র আর এই একটা সূত্র। এই আল্লাহর দুনিয়ায় ভেক্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে তোমার এই 2টা সূত্র সব থেকে গুরুত্বপূর্ণ। এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য একটা ছোট্ট নোটিস আছে, তোমাদের 1 মিনিট সময় নষ্ট করতেছি, একটু দেখে নাও। এটা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন, তোমাদের হচ্ছে কোর্সের ওভারভিউ, জাস্ট 1 মিনিট সময় লাগবে, তোমরা একটু দেখে নাও। এখানে টোটাল কোর্সের আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং হচ্ছে তোমাদের এই কোর্সের সাথে ফিজিক্স কোর্স বা কেমিস্ট্রি কোর্স, ঠিক আছে? ফিজিক্স আর কেমিস্ট্রি কোর্সের সাথে তুমি মেন্টরশিপ কোর্সটা ফ্রি পাচ্ছ, অথবা গাইডলাইন ব্যাচের কোর্সটা ফ্রি পাচ্ছ, ওকে? আর এখানে কেমিস্ট্রি কোর্সের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সুন্দর করে তোমরা পড়ে নিবা যে কী কী তোমাদের কোর্সে থাকছে, এবং হচ্ছে মেন্টরশিপ ব্যাচটা কিন্তু এর সাথেও ফ্রি পাচ্ছ। এবং অবশ্যই তোমার হচ্ছে কাদের জন্য এইটা কিন্তু অবশ্যই পড়ে নিবা, এইগুলো পড়ে তারপর কোর্সে ভর্তি হবা। এবং এখানে আরেকটা জিনিস দেখাই দিই যে কীভাবে ভর্তি হবে এ টু জেড। তোমার কোর্সের প্রাইস হচ্ছে টোটাল 2500 টাকা, ঠিক আছে? বাট হচ্ছে যারা 25শে মার্চের মধ্যে, সরি 25শে মেয়ের মধ্যে, ওকে? অর্থাৎ যারা 25শে মেয়ের মধ্যে ভর্তি হবে তারা কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ তারা 1500 টাকার মধ্যে ভর্তি হতে পারবে। বাট 25শে মেয়ের পরে যারা ভর্তি হবে আমাদের কোর্সে, এই 27 ব্যাচের কোর্সে, তারা কিন্তু অবশ্যই 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চান, এই যে আপনি হচ্ছে যে ক্লাসটা করতেছেন, এটা কিন্তু এর হচ্ছে ডেমো ক্লাস, ঠিক আছে? আর এই কোর্সে যদি আপনি হচ্ছে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক দিবেন, দিয়ে বলবেন যে আমি কোর্সে ভর্তি হতে চাই। ওখানে তোমাকে ডিটেলস প্রোভাইড করা হবে, সব কিছু দেখে শুনে তারপরে
কোর্সে ভর্তি হবা। আর এই দুইটা সূত্র থেকে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন তুমি বলবা ভাইয়া তোমার হচ্ছে সূত্রের প্রতিপাদন শেখান ভাইয়া, সূত্রের প্রতিপাদন শেখাই আমি হচ্ছে বুয়েটে চান্স পাবো। কচু, তোমাদের এসএসসিতে হালকা পাতলা সূত্রের প্রতিপাদন লাগতো, ঠিক আছে, কারণ সেই সূত্রগুলো ছিল ছোট ছোট, ঠিক আছে, ছোট ছোট সূত্র ছিল, এই জন্য তোমাদের প্রতিপাদন লাগতো। বাট ইন্টারমিডিয়েটে উঠে তোমার এখানে হাজার হাজার সূত্র, ভাই এত সূত্র প্রতিপাদন শিখতে গেলে তুমি পারবা না, আর কোনোদিন কাজেও লাগবে না। তুমি দেখাতে পারবে না যে বুয়েটে একটা এই সূত্রের প্রতিপাদনটা আসছে, না, এটা আগে আদিম যুগে আসতো, বাট এখন আসে না। সুতরাং কোনো জায়গায় তোমার লাগে না, সুতরাং সূত্রের প্রতিপাদনের দিকে দৌড়াবা না, কেউ সূত্রের প্রতিপাদনের দিকে দৌড়াবে না, ওকে? এই যে তোমরা শিখছিলে ছোটোবেলায় যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটা কোনোদিন লাগছে তোমার বাস্তব জীবনে, কোনোদিন কাজে লাগছে, বা তোমার পরীক্ষা কোনোদিন আসছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রতিপাদন করো? কোনোদিনই আসে নাই। সেম টু সেম জিনিস এখানেও, কোনো সূত্র প্রতিপাদন লাগবে না, ওকে? শুধু সূত্রগুলো মুখস্থ রাখলেই হচ্ছে। সূত্র তাই মুখস্থ করতে পারবে না, কারণ প্রায় তোমার এইচএসসি লাইফে টোটাল ওভারঅল প্রায় 1000 উপরে সূত্র আছে, 1000-এর উপরে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এর থেকেও বেশি আছে, বাট আমি কম করে বললাম, ঠিক আছে? ওকে, যাই হোক, ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। এখন তোমাদের ভেক্টরের মানি রেখে দুইটা সূত্র আছে, এই একটা সূত্র আর এই একটা সূত্র, ঠিক আছে? এই দুইটার মধ্যে থেকে আসবে, যা আসবে তোমার এই দুইটার মধ্যে থেকে। এখন তোমার এখানে পি এক্স, তারপরে আই জে কে, এগুলো কী দেওয়া রয়েছে? জীবন তো কোনোদিন দেখি না ভাইয়া, তাহলে কী করে কী করবো? তাহলে চলো আমরা একটু স্লাইডটা চেঞ্জ করি, আমরা একটু এখানে আসে, ঠিক আছে? এখানে একটু আমরা অন্য কিছু দেখার ট্রাই করি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে দাঁড়াও আমি একটু এখান থেকে নিই, এটা নিলে ভালো হবে, ঠিক আছে? আমরা একটু সাইজটা বড় করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সাপোজ আমরা এই দিক বরাবর একটা দিলাম, না আমরা উপর দিক বরাবর আগে দিই, ঠিক আছে? উপর দিক বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তীর চিহ্ন গেল। আবার এখান থেকে, ঠিক আছে, আবার এখান থেকে দেখবা যে আরেকটা তীর চিহ্ন এই দিকে গেছে, এইভাবে এই দিকে গেছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, দুইটা লাগাই দিলাম। এইবার নিচে থেকে আরেকটা তীর চিহ্ন এই বরাবর গেছে, এই বরাবর, ঠিক আছে? এই জিনিসটা খুবই মানে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা যেহেতু নতুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার তুমি এখানে একটা জিনিস দেখো যে তুমি, ঠিক আছে, তোমাদের কাছে আমি একটা সাধারণ প্রশ্ন করি, বলো তো, সাপোজ তুমি ধরো যে এক্স, এইটা ওয়াই, আর এইটা হচ্ছে জেড, তিনটা অক্ষ। আমরা এসএসসি লেভেলে শিখে আসছি কি বলো তো, টু ডি ভার্সন মানে কি, টু ডাইমেনশনাল মানে কি দ্বিমাত্রিক। তোমরা দ্বিমাত্রিক জিনিসপত্র শিখে আসছো না? শুধু সামনের অংশ দেখা যায়, সেটা হলো দ্বিমাত্রিক। যেমন আমরা যদি দ্বিমাত্রিক বলি, এই যে এটা হচ্ছে তোমার এই যে চারকোনা বক্স, এটা কি বলো তো, এটা হচ্ছে টু ডি মডেল। বাট আমি যদি 3D মডেল বলতে যাই, তাহলে কি করতে হয় বলো তো? এইভাবে, এই যে আমরা ঘনকটা কিন্তু 3D মডেল, এইটা কিন্তু আবার 3D, বা তুমি 4Dও বলতে পারো, 3D, ওকে, 3D মডেল। তাহলে আমরা এসএসসি লেভেলে আলোচনা করছি 3D মডেল নিয়ে, ঠিক আছে, মানে 2D মডেল নিয়ে, আর ইন্টারমিডিয়েটে আমরা আলোচনা করব 3D মডেল নিয়ে, ঠিক আছে? এইচএসসিতে আলোচনা করব। এই জন্যই আমাদের এতদিন আমরা শিখে আসছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এতদিন আমরা এসএসসি লেভেলে শিখে আসছি এই দুইটা অক্ষ। কিন্তু এখন থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, কারণ কি, এই যে এতদিন 2D ছিল, এই জন্য আমরা এই দুইটা অক্ষ শিখতাম। বাট এখন আমাদের কত বলো তো, আমাদের 3D না, আমাদের 3D, এই জন্য আমাদের আরেকটা অক্ষ, সেটা হচ্ছে জেড অক্ষ অ্যাড হবে, ঠিক আছে? জেড অক্ষ, বুঝতে পারছো তোমরা যে জেড অক্ষে 3D ডাইমেনশনালের আমরা আলোচনা করতেছি, অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাস যেটাকে বলে। এই জন্য আমরা এখানে তিনটা অক্ষ নিয়ে আসতেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ অ্যান্ড জেড অক্ষ। কথা ক্লিয়ার? ওকে, এইবার দাঁড়াও, জাস্ট 1 মিনিট সময় দাও, আমি একটু এইটা মুছে নিই, তাহলে আমাদের সুবিধা হবে লিখতে। আমরা টোটালটাই মুছে দিই এখানে, ঠিক আছে? টোটালটাই আমরা মুছে দিই, আমাদের লিখতে সুবিধা হবে না। ওকে, মুছা শেষ। এইবার তুমি দেখো যে এখানে বললাম যে আমরা এক্স অক্ষ বরাবর একটা অক্ষ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা আছে, আর জেড অক্ষ বরাবর একটা আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার দেখে মনে হচ্ছে যে এর মধ্যবর্তী কোণ কত বলো তো, এই অ্যাঙ্গেলটা কত? তোমার দেখে মনে হচ্ছে যে ভাইয়া এ তো 45 ডিগ্রি মনে হচ্ছে। না, তুমি যদি আসলে তোমাকে আমি বাস্তবে উদাহরণ দেখাতে পারতাম, তাহলে তুমি দেখবা যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার তুমি যদি এই কোণ থেকে এই কোণের মধ্যে দেখতে যাও, তুমি বলবা ভাইয়া এ তো অন্যরকম কিছু 45 বা হচ্ছে 50 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। না, এখানেও তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার তুমি যদি হচ্ছে দেখতে যাও যে এই কোণ থেকে এই কোণ, তুমি বলবা ভাইয়া এ তো 180 ডিগ্রির উপরে আছে। না, এই 180 ডিগ্রি না, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। কিভাবে আছে, তুমি যখন মাইক্রোস্কোপ দিয়ে একটা দেখাতে পারতাম, তাহলে ভালো হতো, তাহলে তোমাকে আমি দেখাতে পারতাম যে আসলে এরকম আছে, ঠিক আছে? যদিও তোমাদের এত বেশি বিস্তারিত দরকার নেই, শুধু মনে রাখবা এই যে এক্স,
এই যে ওয়াই, এই যে জেড অক্ষ, এই তিনটা অক্ষ না, এই অক্ষের মধ্যবর্তী, প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত বলো তো? এই যে আমরা শিখলাম 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ভালো কথা, এই পর্যন্ত শিখলাম। এইবার এখানে একটা জিনিস আমাদেরকে এক্সট্রা শিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কোন অক্ষ বরাবর কি কাজ করে। ঠিক আছে, আমাদের এক্স অক্ষ বরাবর, তুমি এক্সট্রা কিন্তু এই এখানেও দিতে পারো, ঠিক আছে, এখানে দিলেও হয়। ঠিক আছে, আমরা চলো এখানেই দিই, নয়তো আবার অনেকেই ঘ্যাপলা করবানে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমরা একটু মুছে নিই, নয়তো পোলাপান আবার ঘ্যাপলা করতে পারে যে না ভাই আমরা এখানে দিব না, আমরা এগুলো মুছে দিই। এবার দেখো আমরা নতুন করে বসাই। তুমি এইটাকে এক্স অক্ষ ধরো, এইটাকে ওয়াই অক্ষ, আর এটাকে জেড অক্ষ, তুমি যেটাই ধরো না কেন ভাই, প্রত্যেকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, দেখলে মনে হচ্ছে না বাট আসলে আছে। এবার এখানে একটা জিনিস দেখো যে এক্স অক্ষ বরাবর কে থাকবে বলো তো? এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টর থাকবে? এখন একক ভেক্টর, এখন তুমি বলবা ভাইয়া আবার একক ভেক্টর কি জিনিস? এই একক ভেক্টর কি জিনিস? একক মানে কি বলো তো? একক মানে কি? যার মান এক, যার মান এক সে একক ভেক্টর। তাহলে তুমি সংজ্ঞা হিসেবে এরকম বলতে পারো যে যে ভেক্টরের মান এক তাকে আমরা একক ভেক্টর বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে ভেক্টরের মান এক তাকে আমরা একক ভেক্টর বলবো। আরও সুন্দর করে তোমার হচ্ছে ইসে গাইডে বা তোমার হচ্ছে বইতে লেখা থাকতে পারে, সেইগুলো তুমি সুন্দর করে সংজ্ঞা দেখে নিতে পারো। এই রে চিত্র চলে গেল, দাঁড়া 1 মিনিট, আমরা একটু এঁকে নিই। আমাদের চিত্র দৌড় মারছে, চিত্র দুষ্টু দৌড় মারছে। ওকে, তুমি এইভাবে এঁকে নিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি এইভাবে আঁকো, কোনো সমস্যা নেই। জাস্ট আমি বোঝার সুবিধার্থে আঁকতেছি, বা তুমি এটারে এই পাশেও দিয়ে দিতে পারো। দাঁড়াও আমি একটু ঘুরাই দিই, আমি একটু ঘুরাই দিই এই পাশে, তাহলে তোমার আরও বুঝতে সুবিধা হবে না, বা তুমি এইভাবেই দিলা। ঠিক আছে, তাও কিন্তু মধ্যবর্তী কোণ কত করে তুমি বিশ্বাস করবে না, বাট মধ্যবর্তী কোণ সবগুলো 90 ডিগ্রি করে আছে, সবগুলো 90 ডিগ্রি করে আছে, সবগুলো 90 ডিগ্রি করে আছে। যাই হোক, এখানে আমরা এক্স দিলাম, এখানে আমরা ওয়াই দিলাম, আর এখানে আমরা কি দিলাম বলো তো? জেড দিলাম। ভালো কথা, এখন এই এক্স অক্ষ বরাবর, এটা তো একটা অক্ষ তাই না? এক্স অক্ষ বরাবর কি আমাদের একক ভেক্টর কয়টা আছে এটা আগে বুঝতে হবে। 3টা একক ভেক্টর আছে। কয়টা একক ভেক্টর আছে? 3টা। কি কি? সেটা হচ্ছে আই, এই যে ছোট হাতের আই দিলাম, দিয়ে ক্যাপ দিলাম। ওই যে আমরা টুপি পরি না, আমরা টাক করি অনেক সময়, টুপি পরি না, তাই এদের আমরা টাক বলে আমি টুপি পরাই দিচ্ছি। ওকে, তাহলে এই একটা একক ভেক্টর, তারপরে জে দিয়ে তারপরে আই ক্যাপ দিয়ে দিলাম এই একটা, আর কে দিয়ে তার উপরে একটা ক্যাপ দিয়ে দিলাম। তাহলে 3টা একক ভেক্টর আছে আমাদের, একটা হচ্ছে আই একক ভেক্টর, একটা জে একক ভেক্টর, এটা হচ্ছে কে একক ভেক্টর। এইবার তোমাদের শিখতে হবে যে কোন একক ভেক্টরটা কোন দিক বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে দেখো যে এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে কোন একক ভেক্টর বলো তো? আই একক ভেক্টর। এটা সব সময়, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। ওকে, ওয়াই অক্ষ বরাবর কোন একক ভেক্টর কাজ করে বলো তো? এখানে জে একক ভেক্টর কাজ করে। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর কাজ করবে আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর কে কাজ করবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর কাজ করবে জে একক ভেক্টর। আর তাহলে জেড অক্ষ বরাবর কে কাজ করবে? জেড অক্ষ বরাবর কি আছে এখানে? কে একক ভেক্টর আছে, এই যে কে ক্যাপ, এই যে মাথার, এই যে মাথা যে টুপির মতো দিচ্ছি এটা কিন্তু কি ক্যাপ বলে। ঠিক আছে, ক্যাপ, কয় যে ফলে আকার প, ক্যাপ বলে। ওকে, এটাকে ক্যাপ বলা হয়। তাহলে কে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কারণ তোমার এইটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। এটা থেকে সিকিউ আসে না, বাট প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, যে এক্স ওয়াই সমতলে বা তোমার ওয়াই জেড সমতলে এরকম মান নির্ণয় করতে করবে, তখন তোমার কিন্তু এই জিনিসটা টোটালি মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার তাহলে চলো আমরা যদি আবার হচ্ছে স্লাইডে ব্যাক করি, আমাদের বইতে যদি আমরা ব্যাক করি, তাহলে এখানে দেখতে পাবো যে দেখো, জাস্ট আমরা এখান থেকে এটা কনফার্ম করে নিই। ওকে, এবার দেখো যে এখানে বলেছে আমাদের 2টা সূত্র ছিল, আমরা 2টা সূত্র বুঝলাম। এখন আমরা বুঝতে পারতেছি যে আই জে কে কি জিনিস। ওকে, আমরা এটা দেখে আসলাম। এইবার আর ভেক্টর চিহ্ন বোঝানোর জন্য যদি আমাদের পি ভেক্টর বলে তাহলে উপরে একটা তীর চিহ্ন দিতে হয়, যদি তোমাকে এ ভেক্টর বলে তাহলে উপরে একটা তীর চিহ্ন দিতে হয়, তোমার যদি বি ভেক্টর বলে তাহলে উপরে একটা তীর চিহ্ন দিবা, তোমার যদি পিয়াল ভেক্টর বলে তাহলে কি করবা বলো তো? পিয়াল ভের উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিবা, হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো টাইপ 1-এ আমরা যে 2টা সূত্র দেখলাম, 2টা সূত্র দিয়ে আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রশ্ন 1, আমরা প্রত্যেকটা এরকম সূত্র 2টা করে সূত্র দেখব আর 2টা সূত্রের উদাহরণ দেখব, তাহলে আমাদের কনসেপ্টটা মাথায় লং টার্ম মেমোরিতে সেভ হবে। ওকে, দেখো যে প্রশ্ন 1 3, দেখো এরকম মান থাকবে যে একটা এ ভেক্টর, সাপোজ একটা এ ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, একটা এ ভেক্টর দেওয়া আছে, সেই এ ভেক্টর কি 3i ক্যাপ। ওকে, ভালো কথা, প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ভালো কথা, এগুলো কিন্তু ছোট হাতের। ঠিক আছে, ছোট হাতের আই জে কে ছোট হাতের দিবা। এইবার ভালো কথা, এই 3টা দিছে। এখন এই যে এর আয়ের সহগ কত বলো তো? 3,
যে এর সহগ কত বলো? সহগ মানে কি? যে সামনে থাকে, সাথে থাকে, সে হচ্ছে সহগ। ওকে, যে সাথে থাকবে। এইবার দেখো যে হচ্ছে কে একক ভেক্টর সহগ কি? 2। ভালো কথা। এইবার তোমাকে এখানে কি বলেছে? ভেক্টরটির এক্স ওয়াই সমতলে, কি কথাটা বলেছে দেখো, এক্স ওয়াই সমতলে মান কত। এখন মান নির্ণয়ের ক্ষেত্রে, এই যে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে কয়টা সূত্র জানি? একটা সূত্র, দুইটা সূত্র। এই দুইটা সূত্রই আমাদের আসবে, আসলে এই দুইটা সূত্র থেকে আসবে, এই দুইটা সূত্রই হয়। এখন তাহলে এক্স ওয়াই সমতলে বলেছে, এখন শুধু যদি মান নির্ণয় করতে এই যে এক্স ওয়াই সমতলের এই কথাটা না উল্লেখ থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে যে কোনো একটা সূত্র আমি বসাই দিতাম। বাট এখানে যে এক্স ওয়াই সমতলে বলে দিছে, এই জন্য কিন্তু আমাদের একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। ট্রিকটা কি একটু আগে শেখাই দিয়ে আসলাম। তাহলে তুমি এখানে বলো যে এক্স আর ওয়াইকে নিতে পারবো আমরা, জেডকে কিন্তু নিতে পারবো না। তাহলে এই বরাবর কে আছে বলো তো? এই যে আই, আই কোন বরাবর থাকে? কোন অক্ষ বরাবর বলো? এক্স অক্ষ বরাবর। কেবল দেখাই দিয়ে আসলাম। যে কোন অক্ষ বরাবর থাকে বলো তো? ওয়াই অক্ষ বরাবর। আর কে কোন অক্ষ বরাবর থাকে বলো? কে থাকে জেড অক্ষ বরাবর। কিন্তু আমরা কি জেডকে নিতে পারবো? এখানে আমাদের বলেছে এক্স ওয়াই সমতলে, তাহলে আমরা এখানে জেড নিতে পারবো না। ঠিক আছে, আমরা এখানে কোনোভাবে জেডকে নিতে পারবো না, আমরা নিতে হবে এক্স আর ওয়াই। তাহলে এক্সকে নিতে হবে আর ওয়াইকে নিতে হবে, মানে আমাদের জেড এইটুক অংশ নাই। এইটুক অংশ ধরো কেটে দাও, এইটুক অংশ কেটে দাও। ওকে, তাহলে আমাদের এইটুকুর মান নির্ণয় করতে হবে। ভালো কথা, আমরা এক স্টেপ আগে গেলাম। এইবার সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে, এইবার দেখো সূত্র তো কোনটা প্রয়োগ বের করবো ভাইয়া? সূত্র ব্যবহার করবা এইটা। ঠিক আছে, এইটা ব্যবহার করবা। কেন ব্যবহার করতে হবে? দেখো, যখনই তোমার ভেক্টরে মান নির্ণয় করতে বলবে, তখন তুমি চোখ বন্ধ করে এইটা বের করে দিবা, কারণ এইটা তো তোমার সূত্র না, এটা জাস্ট তোমার প্রকাশ করার জন্য, প্রকাশক হিসেবে ব্যবহার করা হয়েছে। সূত্র, মেন সূত্র তো হচ্ছে এইটা, এই অংশটুকু হচ্ছে মেন সূত্র। ঠিক আছে, তাহলে চলো আমরা সূত্র প্রয়োগ করি। এখন সূত্র হচ্ছে রুট আবার আপ প্রথম। এখন রুট দিয়ে পি এক্স স্কোয়ার মানে কি বলো তো? পি এক্স স্কোয়ার মানে এক্স অক্ষ বরাবর যে মানটা আছে, এক্স অক্ষ বরাবর কি আছে বলো তো? এখানে এক্স অক্ষ বরাবর আই আছে, আয়ের সহগ কত? 3, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে পি এক্স মানে কিন্তু 3, বুঝছো? তাহলে এই পি এক্স, এটা কিন্তু এই যে 3, এটা কিসের মান বলো তো? পি এক্স এর মান। ওকে, এইবার সূত্র কি ছিল বলো তো? প্লাস, এই যে আমরা প্লাস দিলাম। ভালো কথা। এইবার এবার দেখো যে পি ওয়াই স্কোয়ার, তাহলে পি ওয়াই এর মান কত বলো? এই যে ওয়াই বলতে কোন অক্ষ? এই যে জে একক ভেক্টর, আর জের সহগ কত? 4, তাহলে 4 এর স্কোয়ার। ঠিক আছে, এখানে 4 এর স্কোয়ার। ভালো কথা। এখন এই 4 বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? এই পি ওয়াই কে বোঝাচ্ছে, এখানে পি ওয়াই কে বোঝাচ্ছে। ওকে, কিন্তু আমরা কি জেড দিতে পারবো না? জেড দিতে পারবো না, কেন? কারণ আমাদের বোঝাচ্ছে এক্স ওয়াই সমতলে। এখন যদি আমাদের এক্স ওয়াই জেড সমতলে বলতো, তাহলে কিন্তু আমরা এখানে যোগ দিয়ে তোমার হচ্ছে এখানে যে পি জেড এর মান কত বলতো? এখানে 2 ছিল, সেই 2 রে আমরা স্কোয়ার এইভাবে করতে পারতাম। বুঝতে পারিছো? কিন্তু আমার এখানে এক্স ওয়াই জেড না বলে আমাকে বলেছে এক্স ওয়াই সমতলে, এই জন্য আমরা এইটুকু লিখতে পারবো না। কথা ক্লিয়ার? এবার তোমার যদি বলতো ওয়াই জেড, তাহলে শুধু ওয়াই জেড এর মান নিতা। তুমি যদি এক্স জেড বলতো, তাহলে ওয়াইটা নিতা না। হয়ে গেল এইভাবে। এখন জাস্ট তুমি ক্যালকুলেটর ক্লিক করো, ক্যালকুলেটর ক্লিক করলেই দেখবা যে তোমার অ্যান্সার আসছে যে 5। এইটাই হচ্ছে অ্যান্সার, জাস্ট এইটাই অ্যান্সার, আর কিচ্ছু করা লাগবে না। এইগুলো প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, প্রচুর পরিমাণে। আমি তোমাদের বলে দিতে পারি, তোমরা যখন 2027 সালে তো ব্যাস, তোমরা এসএসসি 27 ব্যাস, তো তোমরা যখন 2027 সালে পরীক্ষা দিবা, তাই না? 2027 সালে যখন পরীক্ষা দিবা, তোমাদের যে বাংলাদেশের 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের একটা এমসিকিউ নিশ্চয়ই এই যে এক্স ওয়াই সমতলে, নাই তো ওয়াই জেড সমতলে, নাই তো এক্স জেড সমতলে, এরকম একটা প্রশ্ন থাকবে। ভেক্টর থেকে যদি থাকে, তা এরকম একটা প্রশ্ন থাকবে, আমি একদম বলে দিতে পারি। কারণ এটা অ্যানালাইসিস থেকে বলতেছি, আমি কোনো জ্যোতিষী বাবা না বা কোনো তাবিজ বিক্রেতা না। ঠিক আছে, আমি জাস্ট অ্যানালাইসিস করে বলতেছি, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমার বইতে সেইটাই আমি দিয়েছি যেটা তোমার একাডেমিক টু অ্যাডমিশন লাগবে। ওকে, আর এই প্রশ্নটা কিন্তু 2023 সালেও আসছিল, আবার 2024 সালেও আসছিল। তোমরা যখন টেস্ট পেপার কিনবা, টেস্ট পেপার খুলে দেখো। তাহলে গেল। এবার পরের প্রশ্ন দেখি যে এত একটা ভেক্টর দেওয়া আছে সুন্দর, আগেরটা শুধু নর্মাল হচ্ছে মান দেওয়া ছিল, এবার একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। ভালো কথা, সমস্যা নেই। একক ভেক্টর, ওকে, একক ভেক্টর। তাহলে কার মান? যার মান 1, তার একক ভেক্টর। ভালো কথা, সমস্যা নেই। বি এর মান কত? এখানে এই দেখো বি একটা দিয়ে দিয়েছে, বি এর মান দেওয়া নেই, মানে উজ্জ্ব অবস্থায় আছে, ওইটার মান বের করতে হবে। চলো আমরা করে ফেলি। তাহলে প্রথম কথা হচ্ছে যে দেওয়া আছে কি, সাপোজ এ, আমরা ধরে নিই যে এ ভেক্টর সমান সমান ওইটা দেওয়া আছে। এ ভেক্টর সমান সমান কি দেওয়া আছে? হাফ আই ক্যাপ। ওকে, হাফ আই ক্যাপ, এই যে এইটা বসাচ্ছি, এইটা হাফ আই ক্যাপ প্লাস হচ্ছে হাফ জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ, এইটা দেওয়া আছে উদ্দীপকে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন এটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলেছে যে বি এর মান কত। ওকে, ভালো কথা। আমাদের এই যে ছোট্ট করে বি লেখা রয়েছে, এইটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে সূত্র তো আমাদের এইটা, তাই না? সে মান নির্ণয় করতে বলে তো সূত্র এইটাই। এইবার এই যে টোটাল অংশটা, এইটা সমান সমান কি বলেছে বলো তো? এইটা সমান সমান বলেছে একক ভেক্টর। তাহলে এইটা যদি একক ভেক্টরের মান কত বলো তো? 1 না? তাহলে আমরা কিন্তু এইভাবে ধরতে পারি যে তুমি ডাইরেক্ট এইটাও সমান সমান 1 বসাই দিতে পারো। 1
মানে টোটালটা সমান সমান 1 কেন বসালাম, কারণ এই যে একক ভেক্টর বলে দিছে, কিন্তু এই একক ভেক্টর কথা যদি না বলতো তাহলে কিন্তু আমি সমান সমান 1 দিতাম না, বুঝতে পারছো। আর এখানে একক ভেক্টর বলে দিছে, আর যদি এরকম বি এর মান বা এ এর মান বা সি এর মান বা ডি এর মান বা এক্স এর মান এভাবে বের করতে বলে, অবশ্যই তোমাকে এখানে ওই একক ভেক্টর বলতে হবে, কারণ একক সমান সমান 1 না বসায় তুমি সমীকরণ সমাধান করতে পারবা না। ওকে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, চলো আমরা সমীকরণ সমাধান করি। এইবার জাস্ট আমি এখানে কি করবো বলো তো, সেই রুট ওভার অফ এই যে এই সূত্রটাই, এই সূত্রটাই রুট ওভার অফ, সাপোজ আমি সূত্র লিখে নিই, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি স্কোয়ার জেড, এইটা ব্যবহার করবো। এবার এখানে মান বসাও, আর কিচ্ছু না, তুমি জাস্ট মান বসাও, মান বসাই ক্যালকুলেটার ক্লিক করবা। তাহলে এর মান কত বলো, পি এক্স এর মান, এই যে পি এক্স বলতে কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোনটা, এই যে এইটা না, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর কি বসাবো, আই ক্যাপ বসাবো নাকি হাফ বসাবো, হাফ বসাবো। তাহলে হাফ দিয়ে হাফ পি এক্স স্কোয়ার রয়েছে কিন্তু, তাহলে হাফের স্কোয়ার করে দিব কিন্তু, ঠিক আছে। তাহলে হাফের স্কোয়ার প্লাস, এইবার দেখো এবার ওয়াই অক্ষ বরাবর কে আছে বলো তো, এই বাবা জীবন না, যে থাকে না ওয়াই অক্ষ বরাবর, তাহলে চলো এটার মান কত বলো তো, 1/2, ঠিক আছে। আর আমাদের বি কে, এখন বি আমরা জেড অক্ষ বরাবর কে আছে বলো তো, বি কে ক্যাপ। এখন আমাদের তো কে ক্যাপ তো আমরা বসাচ্ছি না এখানে, যেহেতু আই ক্যাপ জে ক্যাপ এগুলো বসাইনি, সুতরাং আমরা এগুলো বসাবো না, আমরা ম্যাথ করার সময় এগুলো বসাবো না। ওকে, তাহলে জেড অক্ষ বরাবর এখানে এইটা আছে, এইটা, তাহলে এইটার আমরা কি বসাবো, সহগটা বসাবো, সহগটা কি বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইবার তুমি সমাধান করো, জাস্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে ক্লিক করো, দেখবা যেখানে তোমার বি সমান সমান চলে আসবে প্লাস মাইনাস হাফ। কেন প্লাস মাইনাস আছে, ওই যে রুট হয়ে যাবে না, এই জন্য রুটটা উঠে দিলে প্লাস মাইনাস হয়ে যায়। এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া আছে। ওকে, তোমরা দেখে নিও, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও। এইবার নিচের দিকে চলে আসি। এইবার দেখো এখানে যে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এ একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মান কত, জাস্ট মান চাইছে। দেখো জে ইউতে আসছে, তোমার জে ইউনিভার্সিটিতে আসছে 18-19 সালে, এবং এইচএসসি 2015 সালে আসছে মনে হয়, আমি দিই নাই, জাস্ট 15 সালে আসছে। ওকে, দেখো জিনিসটা কি, যে আমাদের একটা দেওয়া আছে যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ, সহজ জিনিস। এবার আমাদেরকে মান বের করতে হবে, তাহলে মান নির্ণয় সূত্র তো আমরা আগে জানি, যে সবগুলোর সহগ্রে বসাবো এবং তার স্কোয়ার করে দিব, বসাও। কিন্তু এখানে একটা খেলা আছে, দেখো এখানে তাহলে এর আয়ের সহগ কত বলো, 3, তাহলে 3-এর স্কোয়ার সূত্রের প্লাস, এবার 4 আছে, তারপরে 4 স্কোয়ার। এইবার দেখো সূত্রের প্লাস দিলাম, দিয়ে এখানে কিন্তু -12 নিতে হবে, ম্যাক্সিমাম পোলাপান এখানে 12 দিয়ে দেয়, কিন্তু না, তুমি কিন্তু এখানে মাইনাস সহ নিবা। এই যে এখানে +3 আছে না, এই দেখো এখানে কিন্তু +3 আছে, এখানে +4, এই দেখো ভিতরে কিন্তু +4, মানে কিছু নেই মানে তো প্লাস, আর এখানে -12 রয়েছে, তাহলে কিন্তু -12ই নিতে হবে, -12, উপরে এগুলো কিন্তু মাইনাস ছিল না, ঠিক আছে। জাস্ট তুমি ক্যালকুলেটর ক্লিক করো, যে মানটা আসবে ওইটাই তোমার অ্যান্সার, কত আসবে, 13 আসবে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই, এই ধরনের এমসিকিউ আসবে, টাইপ 1 থেকে যদি তোমাদের এমসিকিউ আসে তাহলে এই ধরনের এমসিকিউ আসবে, এর বাইরে কিছুই আসবে না, ঠিক আছে। ওকে, এইবার নেক্সট চলে আসো, যে টাইপ 2, আমাদের কিন্তু টাইপ 1 শেষ, টাইপ 1 টোটালিভাবে শেষ, এখন টাইপ 2তে আমরা চলে আসি। এখন টাইপ 2তে আমরা কি করব, দেখো যে একক ভেক্টর নির্ণয় সংক্রান্ত। ওকে, একক ভেক্টর নির্ণয় সংক্রান্ত, এই যে এতক্ষণ যে একক ভেক্টর করলাম, ওইটার আরও চুলচেরা বিশ্লেষণ করি আমরা, মানে একেবারে পঙ্খানুপঙ্খভাবে বিশ্লেষণ। চলো আমরা শুরু করি। এবার টাইপ 2 দেখো যে ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান সমান, এটা তো আমরা দেখেই আসলাম, যে এ এক্সটা সহগ, এ ওয়াইটা সহগ, এ জেডটা সহগ, আর এখানে এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে একটা একক ভেক্টর, ঠিক আছে। 3টা একক ভেক্টর হয়, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো হচ্ছে একটা একক ভেক্টর, ভালো কথা। এর দিকে একক ভেক্টর যদি তোমাকে নির্ণয় করতে বলে, তখন সেটাকে বলা হয় ইটা। এই যে এন দিয়ে নিচে একটু টান দিবা, এটা হচ্ছে ইটা দিয়ে উপরে একটা ক্যাপ, তাহলে ইটা ক্যাপ। তাহলে আমাদের শুধু যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে, যে একটা সমীকরণ বা একটা তোমার হচ্ছে এরকম 3টা চলক দিল বা রাশি দিল, বা তোমার একটা সমীকরণ দিল, দিয়ে বললো যে একক ভেক্টর নির্ণয় করো, তখন কি বের করতে হবে, তখন তো কিন্তু ইটা বের করতে হবে। তাহলে ইটা ইকুয়াল টু কি বলো তো, এ ভেক্টর ডিভাইডেড বাই ওই উপরে যে ভেক্টর বসাবা, মানে এই যে উপরে এই ভেক্টরটা উপরে বসাইছো না, এই যে উপরে যে ভেক্টর বসাচ্ছ ওই ভেক্টরের মান, আর মান লিখতে গেলে কি করতে হয় বলো তো, চারিপাশে মডুলাস দিতে হয়, দুই পাশে, মানে উপরে এখানে যদি কি বসাও 10 বসাও, ঠিক আছে, তাহলে এই নিচে কত বসাতে হবে বলো তো, ওই 10-এর মানটা বসাতে হবে, বুঝতে পারছো, আশা করি কথা ক্লিয়ার। উপরে যা বসাবা তার নিচে মানটা বসাতে হবে, সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর আমরা বলবো। দেখো
তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এখন যদি তোমাকে বলে যে সমান্তরাল একক ভেক্টর, শুধু যদি তোমাকে মানে একক ভেক্টর বলে, তাহলে এই সূত্র ইটা ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ওকে, এইটা। কিন্তু তোমাকে যদি বলে যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তখন কি করতে হবে? যদিও সব জায়গায় করবে না, তারপরে তোমরা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে যে কোথায় করতেছে আর কোথায় করতেছে না। তারপরে কি করতে হবে? জাস্ট একই সূত্র, শুধু সামনে প্লাস মাইনাস থাকবে, সামনে একটা প্লাস মাইনাস। ওকে, ওই যে একদম সেম সূত্র, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। বুঝতে পারছি সবাই? তোমাকে বলবে, হয় বলবে যে একক ভেক্টর নির্ণয় করো, একটা রাশি দিয়ে দিবে এইভাবে, যে সাপোজ দিয়ে দিল যে 3i ক্যাপ, ওকে, প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এইটার একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সূত্র আমাদের এইটা দাঁড়াবে। আর যদি আমাকে বলে যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আমার এইটা নিচেরটা সূত্র হবে। বুঝতে পারছো সবাই? এই যে নিচের এইটা সূত্র হবে। এই দুইটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, ঠিক আছে। বুঝতে না পারলে অবশ্যই জানিও। এইবার দেখো যে সমান্তরাল একক ভেক্টর ও শুধু একক ভেক্টর একই কথা, শুধু একই কথা, কিন্তু যখন সমান্তরাল উচ্চারণ করবে আমাদের প্রশ্নে, তখন কি করবো বলো তো? এই যে একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, একটা জাস্ট সূত্রের সামনে প্লাস মাইনাস দিয়ে দেবো। ওকে, তাহলেই হচ্ছে। এবার দেখো যে লম্ব একক ভেক্টর, এই একক ভেক্টরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লম্ব একক ভেক্টর, আর একটা হচ্ছে লব্ধি একক ভেক্টর। লব্ধি অর্থ কি? লাভ করা, তাই না? তাহলে লব্ধি একক ভেক্টর, যদিও তোমাদের মানে লাগবে না, জাস্ট দেখতে লাগো। ওকে, তোমাদের দুইটা একক ভেক্টর, তাহলে এ দেখো লম্ব একক ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে এইটা, আর লব্ধি একক ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে এইটা। এখন অনেক টিচাররা, অনেক শিক্ষকরা তোমাদের এইটা মানে একটা পোস্ট, মানে জাস্ট এই সূত্রটা প্রতিপাদন করার জন্য তোমার একটা ক্লাস শেষ করে দিবে। জাস্ট আমাদের দরকার নেই ভাই, কারণ এটাও তোমার হচ্ছে a + b হোল স্কোয়ারের মতো। সারা জীবন তোমাদের কোনোদিন কাজে লাগবে না এর প্রতিপাদন, ঠিক আছে? সারা জীবন কোনোদিন কাজে লাগবে না, বাট তোমার হচ্ছে প্রতিপাদন শিখতে হবে। কোনো দরকার নেই ভাই, কোনো দিনও পরীক্ষায়, তুমি কলেজের পরীক্ষা বলো, তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্ট বলো, বা তুমি হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, কোনো জায়গায় তোমার একটা প্রতিপাদন আসবে না, ঠিক আছে? এই জন্য দেওয়ার দরকার নেই। ওকে, এইবার জাস্ট এখানে খেয়াল করো যে তাহলে লম্ব একক ভেক্টর নির্ণয় সূত্র কি? লম্ব একক ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে প্লাস মাইনাস। ওকে, এই দেখো জাস্ট লম্ব একক ভেক্টর, এখানে জন্য আবার লব্ধি আর লম্ব একসাথে মিলাই দিও না। তাহলে উপরে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, ডিভাইডেড বাই ওই উপরে যা বসাবো, এই যে উপরে এ বি বসাইছি না ক্রস আকারে, ওইটাই আমরা এই নিচেই কি করব, ওইভাবে বসাবো, বাট মডুলাস দিয়ে, যাতে আমাদের মান নির্ণয় করা লাগে। বুঝতো? এগুলো সব শেখানো হবে, সব শেখানো হবে যে তুমি কিভাবে এগুলো সলভ করবা। এখন এই যে গুণ, এইগুলো কিন্তু গুণ বলা যাবে না, যে এ গুণ বি ডিভাইডেড বাই এ গুণ বি এর মান, না, এটাকে ক্রস বলতে হবে, গুণ বলা যাবে না, এটাকে ভেক্টরের ভাষায় কি বলতে হবে? ক্রস। ওকে, ক্রস বলতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। ওকে, এইটা হচ্ছে সূত্র। আপাতত সূত্র জেনে রাখো, সামনের লেকচারে আমরা ম্যাথে চলে যাবানে। ওকে, গেল। এইবার যদি আমি লব্ধি একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওকে, ডিভাইডেড বাই উপরে যা বসাবো নিচে কি বলবো বলো তো? একক ভেক্টর মানে উপরে যা বসাবো তাকেই আমরা নিচে ভাগ করব, কিন্তু মান আকারে ভাগ করব। তাহলে মডুলাস দিলাম, মডুলাস দিয়ে উপরে যা যা বসাইছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, আমার কাশি হয়েছে, জাস্ট একটু ইগনোর করো। ওকে, তাহলে এবার নিচে চলে আসি আমরা। এগুলো এমসিকিউতে আসে, এই দুইটা কিন্তু আবার সিকিউতেও আসে, ঠিক আছে? এটা কিন্তু গতে অনেক সময় চলে আসে, যদিও অতটা ইম্পর্টেন্ট না, বাট গতে আসার মতো প্রশ্ন এখান থেকে হয়। যাক, এবার তুমি নিচের দিকে চলে আসো। এবার দেখো আমরা দুইটা হচ্ছে প্রশ্ন সলভ করি, তাহলে আমাদের কাছে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে না। এবার 1 নম্বর প্রশ্ন দেখো, আমরা দুইটা করে এরকম সূত্র শিখব। তোমাদের মানে ফিজিক্স ফার্স্ট পেপার প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র একদম সেমভাবে আমি ক্লাস নিব। তোমার দুইটা করে সূত্র শেখাবো, আর তোমার এমসিকিউ বিগত সালে যতগুলো আসছে সেইগুলো আমি এমসিকিউ করাই দিব, আবার সিকিউগুলোও করাই দিব। সিকিউটা এখনও অ্যানালাইসিস দিই না, এগুলো করাচ্ছি না, সিকিউ অ্যানালাইসিস দেওয়ার পর আমি করাই দিব, কোনো সমস্যা নেই। সুতরাং চিল। দেখো প্রশ্ন নাম্বার 1, ঠিক আছে? আর একটা কথা, তোমরা এখানে কথা বলে দিতে চাই যে আমাদের তোমাদের এই যে এইচএসসি 27-এর জন্য যে কোর্সটার, এই যে তোমরা ডেমো ক্লাস করতেছো, তাই না? এই কোর্সের কিন্তু তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স আছে ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা কিন্তু দুইটা মিলিয়ে 1500 টাকা, ঠিক আছে? এইটা কত তারিখ পর্যন্ত জানো সবাই? এটা কিন্তু 25শে মে পর্যন্ত, 25শে মে পর্যন্ত। এরপরে যদি তোমরা ভর্তি হও, তাহলে আর 1500 টাকায় ভর্তি হতে পারবা না, তখন তোমাকে ভর্তি হতে হবে 2500 টাকায়, ঠিক আছে? তখন তোমাকে ভর্তি হতে হবে 2500 টাকায়।
ওকে, তখন আর ডিসকাউন্ট থাকবে না। এই জন্য আগে আগে ভর্তি হয়ে যাবে সবাই, যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবা তত তোমাদেরই লাভ। ওকে, এবার এখানে দেখো যে প্রশ্ন নাম্বার একটা ভেক্টর দেওয়া আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, একটা ভেক্টর দেওয়া আছে, বলেছে যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সমান্তরাল একক ভেক্টর। এখন তুমি বলবা ভাইয়া সমান্তরাল একটু আগে বলে আসলেন যে সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে প্লাস মাইনাস। এখন এই যে প্লাস মাইনাস এটা দিলেও চলে, না দিলেও চলে, তোমরা দিবা না, ঠিক আছে, তোমাদের দেওয়ার দরকার নেই। যদি তোমাদের গাইডে বা তোমাদের বইতে দেওয়া থাকে দিলেও মার্ক পাবা, না দিলেও মার্ক পাবা। শুধু এটা এক্সট্রিম লেভেলে কেউ কোনো শিক্ষক পড়ায়, আবার কোনো শিক্ষক পড়ায় না, কিন্তু আমি পড়াই দিলাম যাতে তোমরা বলতে না পারো যে ভাইয়া শিখায়নি। এমন কোনো টপিক বলতে পারবে না যে ভাইয়া শিখায়নি, ভাইয়া সব কিছুই শেখাবে, জাস্ট একটু অপেক্ষা করো। তাহলে সমান্তরাল একক ভেক্টর, তাহলে সূত্র কি জানি আমরা তো, ইটা ক্যাপ সমান কি বলো তো, যেহেতু এরকম নর্মাল একটা এ ভেক্টর দিয়ে দিয়েছে, একটা ভেক্টর আছে, এখানে কিন্তু দুটা নেই। যদি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এই বি ভেক্টরও দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা ওই যে ক্রসের বা হচ্ছে তোমার ইশার সূত্র প্রয়োগ করতাম, বাট আমরা তো করতে পারবো না, আমরা নর্মাল সূত্র প্রয়োগ করতে হবে, কারণ সমান্তরাল একক ভেক্টর বলেছে মানে ইটা বের করতে হবে, ঠিক আছে, ইটা। তাহলে ইটার সূত্র কি ছিল, এ ভেক্টর উপরে যা বসাবো তার নিচে কি বসাবো বলো তো, ওই ভেক্টরের মানটা বসাই দিব, মডুলাস অফ ওই ভেক্টর, ভালো কথা, সেইটাই বসাবো। এখন এইটার আবার সূত্র কি বলো তো, ওই যে রুট আবার আপ কি ছিল, সহগের তার স্কোয়ার প্লাস সহগের তার স্কোয়ার প্লাস সহগের তার স্কোয়ার। আর এই সহগ কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এই সহগ কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এই সহগ কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। বুঝতে পারছো, আমি একেবারে ভেঙে ভেঙে বোঝাইতে মানে ভালোবাসি, এই জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে এইটা বসাবো, তাহলে এইভাবে এই দেখো এখানে বের করে নিয়েছি আমরা, এইভাবে বের করে নিয়েছি, কোন জায়গাতে আসলো, এই দেখো এক্স অক্ষ বরাবর কি আছে 4, তাহলে 4 এর স্কোয়ার করলে কত হয় 16, ঠিক আছে। আমি আর একটু যদি ভেঙে তোমাকে লিখে দিই যে রুট আবার আপ 4 স্কোয়ার প্লাস রুট আবার আপ কত বলো তো, এখানে -6 নিতে হবে কিন্তু, তাহলে -6 তার স্কোয়ার প্লাস সূত্রে প্লাস দিলাম আর প্লাস 12, তাই না, তাহলে 12 তার স্কোয়ার, অবশ্যই রুটের মধ্যে রাখবা, তুমি করে দেখবা যে আসবে 14, ক্যালকুলেটর ক্লিক করো চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিচেই ওই যে এ ভেক্টর, তুমি এইটারে আরেকটা দিয়ে প্রকাশ করা যায়, হয় ইটা ক্যাপ লিখতে পারো বা তুমি এটারে লিখতে পারো এ ক্যাপ, মানে এখানে এ ভেক্টর দেওয়া আছে এই জন্য এ ছোটাতের এ ক্যাপ। যদি এখানে বি ভেক্টরের মান দেওয়া থাকতো যে এইটা হচ্ছে বি ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারতাম, এর একক ভেক্টর কি হবে বলো তো, এই যে ছোট হাতের বি দিয়ে বি ক্যাপ। এখানে যদি সি ভেক্টর দেওয়া থাকতো তাহলে কি লিখতে পারতাম বলো তো, তার একক ভেক্টর কি হবে, সি ছোট হাতের সি দিয়ে সেই সি ক্যাপ। ওকে, এইভাবে বুঝতে পারছো, বা তুমি ইটা ক্যাপও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ইটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো। ওকে, এবার প্রশ্ন মতে তোমার হচ্ছে এ ক্যাপ দাও, সমস্যা নেই, এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ওকে, তাহলে এ ভেক্টর আমরা কি পাইছি দেখো তো, এ ভেক্টর এখানে কি দেওয়া আছে, এইটাও আমরা টোটালি বসাই দেবো, এ ভেক্টর সমান সমান এখানে মান বসাচ্ছি, ঠিক আছে, মান বসানো আর কিচ্ছু না। দেখো 4i ক্যাপ মাইনাস হচ্ছে 6j ক্যাপ প্লাস 12k ক্যাপ। ওকে, 12k ক্যাপ, এইটুকু নিয়ে এসে এখানে 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 বসাই দিলাম। ওকে, এইবার এখান থেকে পাইছি কত, এই যে 14 পাইছি না আমরা নিচের থেকে, ওইটা তুমি এখানে ডাইরেক্ট বসাই দিতে পারো, কারণ এই যে এইটুকুর মান হচ্ছে কত বলো তো, এই যে 14 হয়ে গেল। তুমি এইবার এইভাবে যদি রেখে দাও তাও অ্যান্সার ঠিক আছে। আবার যদি তুমি প্রত্যেকটাকে ভাগ আকারে লেখো, যেমন তুমি এইভাবে লিখতে পারো যে 4i ক্যাপ ডিভাইডেড বাই 14 মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে এখানে, সেখানে এখানে মাইনাস দিলাম, -6j ক্যাপ ডিভাইডেড বাই 14 আর প্লাস 12k ক্যাপ, এখানে লিখতে পারলাম না, জাস্ট একটু লিখে দিই, কে ক্যাপ ডিভাইডেড বাই কত বলো তো, এখানে 14। এইবার তুমি আর একটা লাইনও লিখতে পারো, মানে ভেঙে ভেঙে লিখতেছি। তুমি দেখো এই যে 4 দিয়ে, তাহলে 4 যদি কাটো 2 দিয়ে কাটো তাহলে 2 হয়, 4 রে 2 দিয়ে কাটলে 2 হয়, আর 14 রে কাটলে কত হয় বলো তো 7। তাহলে কি উপরে থাকে কি বলো তো, উপরে থাকে 2i ক্যাপ ডিভাইডেড বাই 7 প্লাস এখানে কত থাকে বলো তো, এখানে যদি তুমি কাটাকাটি করো এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে 3/7, আর উপরে কি এখানে থাকবে 3j ক্যাপ। ওকে, আর এখানে কে থাকবে প্লাস 6k ক্যাপ ডিভাইডেড বাই 7, জাস্ট আমি কাটাকাটি করলাম। এইবার তুমি আর একভাবেও লিখতে পারো, মানে তোমার ইচ্ছা, এত লাইন যে লিখবা জাস্ট তোমার ইচ্ছা, তোমার যদি সময় থাকে লিখবা, পরীক্ষা না থাকলে ওই প্রথমে অ্যান্সার দিয়ে চলে আসবা, কোনো সমস্যা নেই। এইবার এই যে আই ক্যাপ গুণ আকারে আসে না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা পাশাপাশি লেখা যায় যে 2 ডিভাইডেড বাই 7 আই ক্যাপ প্লাস 3 ডিভাইডেড বাই 7 জে ক্যাপ প্লাস 6 ডিভাইডেড বাই 7 কে ক্যাপ। ওকে,
এইভাবেও তুমি লিখতে পারবো, এইটাও অ্যান্সার ঠিক আছে, এইটাও অ্যান্সার ঠিক আছে, আবার এইটাও ঠিক আছে, মানে 3টা লাইনই ঠিক আছে, আবার ওই প্রথম লাইনের এক লাইনের অ্যান্সার সেটাও ঠিক আছে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। যখন সিকিউ করবা তখন চেষ্টা করবা যে একেবারে লাস্ট পর্যন্ত ভেঙে ভেঙে লেখার জন্য, কারণ সিকিউতে তো 2 লাইন লিখলে একটু কেমন হয়ে যায় না, যে গতে 2 লাইন লিখলে তোমার থেকে 3 মার্ক দিচ্ছে, এই জন্য তুমি 4 লাইন লিখলা, সমস্যা কি, তাই না? একটা জিনিস ভালো করে বুঝবা, তাহলেই হচ্ছে, বেশি বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব পাবা। ওকে, এবার প্রশ্ন 2তে আসি। এইবার 2তে আসলাম যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, হলে ভেক্টর দুইটি লব্ধির একক ভেক্টর। লব্ধি ভেক্টরের একক ভেক্টর মানে কি বলো তো? ওই যে একটু আগে শিখে আসলাম লব্ধি ভেক্টরের একক ভেক্টর, সেটা কি ছিল সূত্র বলো তো? একটু আগে এই যে এখানে দেখলাম না, এই সূত্রটা আমরা এখানে বাস্তবায়ন করব, ঠিক আছে? এখানে তুমি এই কনসেপ্টের মধ্যে ভেক্টরের যোগ বিয়োগটাও শিখে যেতে পারবা। দেখো আমি দেখাই দিচ্ছি, এখানে দেওয়া আছে যে এ ভেক্টর সমান সমান এইটা দেওয়া আছে, দেখো যে এ ভেক্টর সমান সমান এইটা দেওয়া আছে, আর বি ভেক্টর সমান সমান এইটা দেওয়া আছে, হলো? এখন ভেক্টর দুইটি লব্ধি একক ভেক্টর নির্ণয় করো। আমরা তো সূত্র জানি যে ভাই লব্ধি একক ভেক্টরের সূত্র হচ্ছে কি, আমরা একটু লিখে ফেলি চলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে উপরে আমি নিচে সেম বসাবো, শুধু এখানে মডুলাস দিয়ে দেবো নিচেরটাই, কারণ নিচেরটা মান বুঝাবে এই জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কিসের লব্ধি একক ভেক্টরের তোমার সূত্র। ভালো কথা। তাহলে আমার এখানে কি কি লাগবে? 2টা পার্ট লাগবে, দেখো এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর লাগবে, আর এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা লাগবে। এই 2টাটা যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা একটা অ্যান্সার পাই যাবো। চলো আমরা 2টাটা আলাদা আলাদা করে সলভ করি। তাহলে প্রথম অংশ হচ্ছে আমার এই উপরের অংশ, তাহলে উপরের অংশ সলভ করি। চলো, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখন 2টা ভেক্টরকে যোগ করতে হবে, তাহলে 2টা ভেক্টরের যোগ করার নিয়ম কি জানো? চলো দেখাই দিই। 2i ক্যাপ, এখানে এ ভেক্টর সমান সমান এইটা দেওয়া আছে, ওকে? এ ভেক্টর সমান সমান এইটা দেওয়া আছে, এই যে উদ্দীপকে এইটুকু দেওয়া আছে। এ ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাই না? এইটুকু দেওয়া আছে। আর তোমার ভি ভেক্টর হিসেবে কি দেওয়া আছে বলো তো? ভি ভেক্টর হিসেবে দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ভালো কথা। এখন তুমি 2টাটা যোগ করতেছো, তাহলে যোগ করতে গেলে কি করতে হবে বলো তো? যোগ করতে গেলে তুমি একটা জিনিস দেখো যে এখানে আই এর সাথে আই, জের সাথে জে, কে সাথে কে, তাহলে এখানে কয়টা আই আছে বলো তো? এখানে একটা আই আছে, এখানে 2টা আই আছে, তাহলে মোট কয়টা আই বলো তো? 3টা আই ক্যাপ। ভালো কথা। এখানে প্লাস দিলাম, এখানে প্লাস রয়েছে এই জন্য প্লাস। এখানে কয়টা জে? একটা জে, 2টা জে, তাই না? তাহলে 2 জে ক্যাপ, ওকে? আবার এখানে তোমার হচ্ছে দেখো যে লাস্টে একটাকে 2টাকে, তাহলে প্লাস 2কে। বুঝতে পারিস যোগ করার সময় এই সিস্টেম। আর যদি মাইনাস করতে সেম টু সেম, ভাই 2টা আই ক্যাপ আছে, একটা আই ক্যাপ বিয়োগ করে দিলাম, তাহলে এইটা কেটে যেত, এটা কেটে যেত, তখন আই শুধু 1 জাস্ট আই ক্যাপ থাকতো বিয়োগ করলে। আর যোগ করেছি বলে 3i ক্যাপ প্লাস 2j প্লাস 2k ক্যাপ আছে, ওকে? তাহলে আমরা যোগফল কিন্তু পেয়ে গেলাম এই উপরের অংশ, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটুকুর মান কিন্তু পেয়ে গেছি আমরা, তাই না? এই যে এইটুকুর মান হচ্ছে এইটুকু, তুমি আলাদা করে নির্ণয় করতে পারো, এটা গতেও আসে এমসিকিউতেও আসে। ভালো কথা। এবার নিচের এই অংশটার বের করতে হবে, তাহলে নিচেরটা আর উপরেরটা যদি ভাগ করে দিই তাহলে আনসার চলে আসবে, তাই না? এবার দেখো, তাহলে নিচেরটা বের করি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কিভাবে বের করবো? এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের কি পাইছি, এইটা পালাম না, যে এ প্লাস বি এর মান সমীকরণ হচ্ছে এইটা হচ্ছে সমীকরণ। তাহলে এই সমীকরণের মান নির্ণয় করতে হবে, তাহলে মান নির্ণয় করতে গেলে কি করতে হবে বলো তো? রুট ওভার অফ তার সহগের স্কোয়ার প্লাস তার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সহগের স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর সহগের স্কোয়ার। তাহলে বসাই দাও তুমি, জাস্ট তুমি বসাই দাও। তাহলে এক্স অক্ষ বরাবর সহগ কি আছে বলো তো? এই যে 3 আছে, কেন? এই যে আই, তাই না? 3 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি আছে বলো তো? এই যে জে থাকে ওয়াই অক্ষ বরাবর, তাহলে 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেল, প্লাস তোমার হচ্ছে ওয়াই জেড অক্ষ বরাবর কে থাকে? কে থাকে, তাই না? তাহলে 2, এই যে 2 তার স্কোয়ার। তুমি ক্লিক করো ক্যালকুলেটর, দেখবে যে √7 আসবে না, √17, এই যে √17 আসলো। তাহলে আমরা কিন্তু 2টা জিনিস পেলাম। কি পাচ্ছি বলো তো? আমরা এখানে 2টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এই একটা উত্তর পাচ্ছি এখানে, এই একটা, আর এই একটা, এই 2টা। এখন এই 2টাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? এই 2টাকে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই দেখো, এই যে এখানে যেটা পাইছিলাম সেটা আমরা ওই সূত্রের উপরে দিলাম, আর যেটা হচ্ছে পরে বের করছিলাম এইটা এই নিচেই দিলাম, তাহলে 2টা ভাগ করে দিলে আমাদের যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন তুমি বলবা ভাইয়া এইভাবে রেখে দিলে অ্যান্সার? হ্যাঁ, এইভাবে রেখে দিলেও অ্যান্সার, আর এর আগেরটা এই যে এইভাবে ভেঙে ভেঙে করলেও ওইটাও অ্যান্সার। তোমার যেটা খুশি সেটা করতে পারো। তোমার অপশানে যদি এরকম ভেঙে ভেঙে দেওয়া থাকে তাহলে তুমি কাটাকাটি করবা। এরপরে লাইন কী করতাম বলো তো? 3i ক্যাপ ডিভাইডেড বাই √17 প্লাস
তারপরে হচ্ছে 2 j ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 17 প্লাস হচ্ছে 2 k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 17 এভাবে লিখতাম। আর এরপরে তো আর যাওয়া যাচ্ছে না, কারণ √7 রয়েছে না, √17 রয়েছে না, এই জন্য তো কাটাকাটি যাচ্ছে না, এই জন্য আমাদের দরকার নেই ভাই, আমরা এখান থেকে অ্যান্সার বলে দিব, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাস বেশি বড় করতেছি না, আজকে তোমাদের এই পর্যন্তই রাখলাম। কারণ প্রথম দিনই যদি আমরা বেশি ডোজ দিয়ে দিই তখন আবার তোমরা ভয় পেয়ে যাবা যে ভাইয়া ফিজিক্স আবার অনেক কঠিন জিনিস। না ভাইয়া, ফিজিক্স একেবারে সহজ জিনিস। আর তোমাদের আমি অনেক যত্ন সহকারে শেখাচ্ছি, সিকিউ এমসিকিউ তারপরে কনসেপ্ট কোনো জায়গায় তোমাদের ঘাটতি থাকবে না। একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ ফিজিক্স আর তোমার ভয় থাকবে না, ফিজিক্স আর কোনো জায়গায় পড়া লাগবে না। ওকে, সুতরাং আমাদের কোর্স ফি অনেকই কম। তোমরা যারা চাও যে ভাইয়ার ক্লাস বুঝতেছি তারাই ভর্তি হবা, যারা বুঝবা না তারা কিন্তু ভর্তি হবা না। দয়া করে যারা আমার ক্লাস বুঝতে পারতেছো না তারা ভর্তি হবা না, বারবার বলে দিচ্ছি। আর যারা পরিশ্রমী তারা ভর্তি হবা, ঠিক আছে? অবশ্যই 25 তারিখের মধ্যে ভর্তি হবা, তাহলে তোমার 1000 টাকা তুমি ডিসকাউন্ট পাবা। আর যদি 25 তারিখের পরে ভর্তি হও তাহলে কিন্তু তোমাকে 1000 টাকা এক্সট্রা দিয়ে ভর্তি হবে, অতএব 2500 দিয়েই ভর্তি হতে হবে। এখানে কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া আপনার কি হচ্ছে মানে ধরেন হচ্ছে ফিজিক্স 1500 আর কেমিস্ট্রি 1500 এরকম না, আমাদের দুইটা মিলায়ে 1500, ঠিক আছে? এইটা না, কিন্তু আমাদের দুইটা সাবজেক্ট তোমাকে 2 বছর পড়ানো হবে, 1 বছর সিলেবাস শেষ করানো হবে, পরে যে গাইডলাইন ওটা নিয়ে সমস্যা নেই। এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তোমার কত করে বলো তো? জাস্ট 1500 টাকা দিলে একবার পেমেন্টে তুমি হচ্ছে 2 বছর পড়তে পারবা। আর যে কোনো অন্য কোর্সে গেলে তোমার সাইকেল সিস্টেম এই কেন ওই কেন করতে করতে তোমার অনেক পরিমাণে টাকা যাবে, ঠিক আছে? আর এখানে তুমি আমার বইটা 1 মাস পরে পেয়ে যাবা, সুতরাং আপাতত 1 মাস নোট করো, তারপরে আমার বইটাই তুমি হচ্ছে দোকান থেকে কিনে নিও, তাহলে তোমার সুবিধা যে আমি একটা বই তোমাকে সুন্দর করে পড়াই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই নোট করে আপলোড করে দেবেন আমাদের কমিউনিটি গ্রুপ, স্টুডেন্ট কমিউনিটি গ্রুপে সবাই অ্যাড আছেন না? যদি না থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অবশ্যই জয়েন হয়ে যাবেন। যে আপনারা নোটটা পোস্ট করে দিবেন, যার নোট সব থেকে ভালো হবে তাকে কিন্তু প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে? ওকে।